আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। আজকে হচ্ছে অনুপাত বিশ্লেষণের সিকিউ ওয়ান শট ক্লাস। গতকালকে আমরা এমসিকিউর উপরে ওয়ান শট ক্লাস করছি, আজকে হচ্ছে সিকিউর উপরে আমরা ওয়ান শট ক্লাস করব এবং আজকে আমরা তিনটা সৃজনশীল সমাধান করার মাধ্যমে ইনশাআল্লাহ এই পুরো চ্যাপ্টারটা যেন তুমি পরীক্ষা হলে উত্তর করতে পারো সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করব। সুতরাং সবাই যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো সবাই লাইভটা ফার্স্ট শেয়ার করে দাও। সবাই যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো সবাই লাইভটা যা যা জায়গা থেকে শেয়ার করে দাও। আজকের ক্লাস নিঃসন্দেহে গতকালকের ক্লাসটা যারা করছো তাদের জন্য ইজি হবে বোঝাটা। হ্যাঁ, মানে তারা খুব সহজেই আমাদের আজকের ক্লাসে ভালো মানে বুঝতে পারবে যারা গতকালকের ক্লাস করে ফেলছে। ঠিক আছে, তো সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, আমরা যেন সবাই আসলে ক্লাসটা করতে পারি। স্পেশালি এইচএসসি 26-27 ব্যাচে যারা আছো তোমাদের জন্য এই ক্লাস, এবং তোমাদের সবাই আশা করছি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। ওকে, আমি একটু শেয়ার করে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, যাতে করে সবাই যুক্ত হয়ে যেতে পারে। আপনারাও সবাই মানে যুক্ত হয়ে যান। ওকে, সবাই ইতিমধ্যে যারা যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হয় নাই সবাইকে বলবো জাস্ট ক্লাসটা সবাই শেয়ার করে দেন। আজকের ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আপনি এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে শিখতে পারবেন, কথা দিচ্ছি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। এই অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারে যাদের সমস্যা আছে তাদের আর এই চ্যাপ্টারে খুব বেশি সমস্যা ইনশাল্লাহ থাকবে না। সবাই একটু শুরুতে যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করে দিই, তাহলে উপস্থিতি ভালো থাকবে, ক্লাসটা করতে এবং পড়াইতেও আমাদের ভালো লাগবে। ঠিক আছে, সবাই একটু লাইভটা শেয়ার করি, কারা কারা শেয়ার করছে। এবং আমাকে এটা একটু ইম্পর্টেন্ট যে আমাকে একটু সবাই একটু জানাবেন যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছেন গতকালকের ক্লাসটা কে কে করছিলেন, মানে ক্লাস ওয়ানটা কে কে করছিলেন এটা একটু আমাকে কমেন্টে জানান। ক্লাস ওয়ান অর্থাৎ এমসিকিউ ক্লাসটা যারা যারা করছেন তারা একটু এনশিওর করেন, তাতে আমার বুঝতে সুবিধা হবে নতুন কারা পুরাতন কারা এখানে আছেন, এটা একটু জানা দরকার। সবাই একটু লাইভটা শেয়ার করি। সবাই, আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি। অনুপাত বিশ্লেষণের ইনশাল্লাহ আমরা এই অংশটুকু সিকিউর অংশটুকু আমরা খুব ভালোভাবে আজকে শেষ করতে পারবো, কারণ গতকালকে আমরা এমসিকিউ পড়ার চেষ্টা করছি, 30টা এমসিকিউ সলভ করছি। আমি বলছি যে ঘুরে ফিরে ইনশাল্লাহ এই 30টা এমসিকিউ থেকে আপনারা এমসিকিউ কমন পাবেন। সবাই একটু লাইভটা শেয়ার করেন। আজকে তিনটা ম্যাথ আমার সাথে যদি একটু ধৈর্য ধরে আপনি শেষ করতে পারেন, কথা দিচ্ছি ইনশাল্লাহ এই তিনটা ম্যাথ করার পরেও আপনি এই চ্যাপ্টারের সর্বোচ্চ মানে সিকিউ আপনি সমাধান করতে পারবেন। জাস্ট মনোযোগ সহকারে যদি তিনটা ক্লাস মানে তিনটা অঙ্ক সমাধান করা পর্যন্ত আমাকে একটু সময় দেন, আমি কথা দিচ্ছি আপনি এই চ্যাপ্টারে নিঃসন্দেহে ভালো করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, গতকালকের ক্লাসটা কে কে করছেন একটু? জি স্যার, কালকে ক্লাস করছি মেঘলা স্যার। ম্যানেজমেন্ট ক্লাস কবে হবে? আগামীকালকে ইনশাল্লাহ। আগামীকালকে আমরা একটা কম্বাইন্ড ক্লাস করব, অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট। আগামীকালকে ক্লাসটা স্পেশালি শিক্ষক নিবন্ধনের জন্য হবে। আগামীকালকে সন্ধ্যায় আমরা একটা শিক্ষক নিবন্ধনের উপর ক্লাস নিব, আর রাত 9টায় তো আমার এইচএসসি বেচের যে ক্লাস আছে সেই ক্লাস যথারীতি চলতে থাকবে। ঠিক আছে, সবাই একটু একটু লাইভটা শেয়ার করে দেয় যারা যুক্ত হয়ে গেছে। একটু রেসপন্স করতে হবে, ক্লাসের রেসপন্স না থাকলে কিন্তু ভালো লাগে না, একটু রেসপন্স করতে হবে। আমি বলছি যে আমরা এই চ্যাপ্টারে ইনশাল্লাহ আজকে শেষ করার চেষ্টা করবো। এইচএসসি ছেলেমেয়েরা রেসপন্স একটু কম করতেছে কেন জানি না। ওকে, তো অনেকে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু আমি এটা জানতে পারতেছি না যে আসলে লাস্ট ক্লাসটা কে কে করছে। একটু জানতে পারলে আমার জন্য সুবিধা হইতো। একটু কমেন্টে আমরা একটু জানাই লাস্ট ক্লাসে কে কে ছিলাম। ভিডিওটাতে অবশ্যই একটা রিয়েক্ট দিয়ে দেই, এবং
আর লাইভটা সবাই শেয়ার করে দেই, ঠিক আছে? ওকে, লাস্ট ক্লাসে ছিলেন, আচ্ছা। লাস্ট ক্লাসে যারা ছিলেন তারা একটু মেনশন করেন, আর তারা একটু কমেন্ট করেন। আজকের ক্লাসে মূলত আমরা 3টা সিকিউ সমাধান করব। কয়টা? 3টা গুরুত্বপূর্ণ সিকিউ আমরা সমাধান করব এরকম ভাবে। বোর্ড কোশ্চেন, 3টা প্রশ্নই আসলে বোর্ড কোশ্চেন, এবং আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই টাইপের প্রশ্নই আপনি বেশি বেশি কমন পেয়ে যাবেন। সবাই কমেন্টে একটু, এটা হচ্ছে চট্টগ্রাম 2025 সালে আসা একটা প্রশ্ন, এবং এখানে যে বিষয়গুলো আমরা করবো বা পড়বো তার আগে আমি আপনাদেরকে একটা সলিড সমাধান দিয়ে দিই। সলিড সমাধান হচ্ছে এই যে এই চ্যাপ্টারের কোন কোন টপিক গুলো আপনি আসলে কি করবেন, এই চ্যাপ্টারের কোন কোন টপিক গুলো আপনি বা কোন কোন অনুপাত গুলো আপনি বেশি পড়বেন, এবং কোন কোন অনুপাত গুলো থেকে আসলে বেশি প্রশ্ন কমন আসবে, সেইগুলো একটু একটু শুরুতে নোট ডাউন করে নেন সবাই, একটু শুরুতে সবাই একটু নোট ডাউন করে নেন। যেমন ধরুন হচ্ছে 1 নাম্বার হচ্ছে চলতি অনুপাত আপনি পড়বেন 100%, চলতি অনুপাত, এটা একটা সাজেশন বলতে পারেন। চলতি অনুপাত আর হচ্ছে তড়িৎ অনুপাত। হ্যাঁ, তড়িৎ মানে হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত বা দ্রুত অনুপাত, ঠিক আছে? অগ্নি পরীক্ষা বা দ্রুত অনুপাত, ঠিক আছে? আপনি নিশ্চিত থাকেন এই দুইটা অনুপাত থেকে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। অর্থাৎ 10 নাম্বার প্রশ্নের মধ্যে এই দুইটা দিয়ে আপনি কমপক্ষে কয় নাম্বার পেয়ে যাবেন? 4 নাম্বার পেয়ে যাবেন। তার মানে এই দুইটা অনুপাতের গুরুত্ব অনেক বেশি। এই দুইটা অনুপাত আমার পারতে হবে, জানতে হবে। এই দুটো অনুপাত পরীক্ষায় আসবেই, কোনো শব্দ নাই। এই দুটো অনুপাত পরীক্ষায় আপনি শতভাগ কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এই দুইটা অনুপাত আপনি শতভাগ কমন পাবেন। তাহলে চলতি অনুপাত গেল, তড়িৎ অনুপাত গেল। 3 নাম্বার আমাকে আরেকটা অনুপাত পড়তে হবে, সেটা হচ্ছে কার্যকরী 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 বা চলতি কার্যকরী বা চলতি মূলধন অনুপাত, কার্যকরী বা চলতি মূলধন অনুপাত, কার্যকরী বা চলতি মূলধন অনুপাত। এই 3টা অনুপাত থেকে আপনি 2টা অনুপাত সবসময় কমন পাবেন। এই 3টা অনুপাত থেকে আপনি 2টা অনুপাত সবসময় কমন পাবেন, ঠিক আছে? তারপরে আসেন হচ্ছে আপনাকে পড়তে হবে মজুদ আবর্তন, মজুদ আবর্তন ও দেনাদার আবর্তন অনুপাত, দেনাদার, মজুদ আবর্তন ও দেনাদার আবর্তন অনুপাত, মজুদ আবর্তন ও দেনাদার আবর্তন অনুপাত। এই দুইটা সূত্র পড়তে হবে, ঠিক আছে? মজুদ আবর্তন ও দেনাদার আবর্তন অনুপাত, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল 1টা 2টা 3টা 4টা 5টা সূত্র গেল। আচ্ছা, তারপর আসেন হচ্ছে আপনাকে পড়তে হবে হচ্ছে দায় মালিকানা অনুপাত। কি পড়তে হবে? দায় মালিকানা অনুপাত, দায় মালিকানা অনুপাত, দায় মালিকানা অনুপাতটা পড়তে হবে, ঠিক আছে? আর দায় মালিকানা অনুপাত পড়ার পাশাপাশি আরো 2টা অনুপাত একটু করে ফেলতে হবে। আর একটা, সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। হ্যাঁ, বিনিয়োজিত মূলধন আবর্তন অথবা আয় অনুপাত, ঠিক আছে? একই সূত্র, আমরা একটু বলে দিব, আবর্তন বা আয় অনুপাত, ঠিক আছে? আবর্তন বা আয় অনুপাত, ঠিক আছে? তাহলে খেয়াল করে একটু, কয়টা সূত্র আমরা এখানে লিখলাম? চলতি অনুপাত 1টা, তড়িৎ অনুপাত 2টা, কার্যকরী 3টা, মজুদ 1টা 4টা, দেনাদার একটা কয়টা? 5টা, দায় মালিকানা একটা 6টা, আর বিনিয়োজিত মূলধন একটা হচ্ছে কয়টা? এই হচ্ছে 7টা। এই 7টা ছাড়া আপনি যদি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে চান, তাহলে আপনি আর 2টা অনুপাত পড়বেন। সেটা হচ্ছে মোট লাভ ও নিট লাভ অনুপাত, মোট লাভ ও নিট লাভ অনুপাত। এই যে অনুপাতগুলো আমি বললাম ইনশাল্লাহ, এর বাইরে সাধারণত আপনি এই চ্যাপ্টারে কোনো প্রশ্ন পরীক্ষায় পাবেন না। এর বাইরে সাধারণত আপনি এই চ্যাপ্টারে কোনো প্রশ্ন পাবেন না। আপনি কি সবাইকে লিখছেন? সবাই লিখছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। সবাই লিখছেন কিনা একটু কমেন্টে জানান। এতটুকু পর্যন্ত সবাই লিখছেন কিনা দ্রুত একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত লেখা হয়েছে কিনা? আমি যে অনুপাতগুলো নাম বললাম, যে সাজেশন, এই অনুপাতগুলো আমাকে পড়তে হবে। এই অনুপাতগুলো লেখা হয়েছে কিনা দ্রুত বলি।
একটু সবাই লাইভটা একটু শেয়ার করে দেয়। আমি তো বলছি ইনশাল্লাহ 2-3টা ক্লাসের মাধ্যমে দেখবেন, একটা ক্লাসের মাধ্যমে আপনি অনেক ভালো কিছু এখান থেকে আপনি শিখতে পারবেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দেই। সবাই একটু হাইলাইট লিখে কমেন্ট করতে পারি, পরিচিত জনদেরকে মেনশন করে দিতে পারি। বিভিন্ন ভাবে কিন্তু আমরা চাইলে আমাদের আজকের ক্লাসের উপস্থিতি বাড়ানো সম্ভব। সবাই একটু চেষ্টা করলেই আমাদের আজকের ক্লাসের উপস্থিতি কিন্তু বাড়বে। আমি সবাইকে অনুরোধ করবো জাস্ট লাইভটা একটু শেয়ার করি, সবাই মিলে একটু চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা দেখবো আমাদের ক্লাসে উপস্থিতি বাড়বে। ঠিক আছে, ওকে, কারেন্ট ছিল না, শেয়ার লাভ রেট ডান ডান। ওকে, তাহলে আমরা কি করলাম, এটা কোন অধ্যায়, এটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। এই যে উপরে দেখেন অনুপাত বিশ্লেষণ লেখা আছে, দেখা যাচ্ছে না, অনুপাত বিশ্লেষণ। আমরা কি কি অনুপাত করবো আবার বলে দিচ্ছি, চলতি অনুপাত, তড়িৎ বা অগ্নি পরীক্ষা বা দ্রুত অনুপাত, কার্যকরী বা চলতি মূলধন অনুপাত, মজুদ আবর্তন, দানাদার আবর্তন, দায় মালিকানা অনুপাত, বিনিয়োজিত মূলধন আয় বা আবর্তন অনুপাত, সর্বশেষ মোট লাভ আর হচ্ছে নিট লাভ অনুপাত। এই অনুপাত গুলো পড়লে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের সকল প্রশ্নই আমরা কমন পেয়ে যাবো। সবাই একটু শেয়ার করব, একটা রিয়েক্ট দিব, এবং অবশ্যই হাইলাইট লিখে একটা কমেন্ট করি, তাহলে আমরা অনেকে আমাদের ক্লাসে আজকে পেয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করব। তাহলে আমরা প্রথম যে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, আমাকে কি বের করতে বলছে এখানে, যদি একটু আমি দেখি খেয়াল করে। ওকে, ক নাম্বার প্রশ্নটা ছিল, স্লাইডে একটু পরিবর্তন হয়ে গেছে। ক নাম্বার প্রশ্নটা ছিল কি, ক নাম্বার ছিল চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে। কিসের পরিমাণ? চলতি সম্পদের পরিমাণ। তো আমরা চলতি সম্পদ, চলতি দায়, এগুলো আমরা এমনিতেই পারি, এটা আর নতুন করে আমাদের শিখানোর খুব একটা বেশি প্রয়োজন নেই। সজল আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই একটু শেয়ার টেয়ার করেন, ক্লাস উপস্থিতি বেশি থাকলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, ওকে, তো প্রথমে আমরা চলতি সম্পদ বের করব এখান থেকে। আমরা চলতি সম্পদ, আমরা চলতি দায়, অনেকগুলো বিষয় আমরা এখান থেকে বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে চলতি সম্পদ গুলো কি কি গত ক্লাসে আমরা আপনাদেরকে দেখাই, যেমন হচ্ছে হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, অগ্রিম খরচ, বকেয়া আয়, স্বল্প মেয়াদী মানে হচ্ছে বিনিয়োগ। ঠিক আছে, বিনিয়োগযোগ্য মানে বিক্রয়যোগ্য সিকিউরিটিজ, এগুলাকে আমরা চলতি সম্পদ বলে থাকি। তাহলে এখানে চলতি সম্পদ কি আছে খেয়াল করি তো। এখানে চলতি সম্পদ আছে হচ্ছে মজুদ পণ্য আছে, প্রথমে কি আছে? মজুদ পণ্য। আরেকটা জিনিস আমরা সবাই খেয়াল রাখবো, মজুদ পণ্য মানে হচ্ছে সমাপনী মজুদ। মজুদ পণ্য মানে কি? সমাপনী মজুদ। তাহলে এই যে মজুদ পণ্য আছে, এটা হচ্ছে একটা কি সম্পদ? চলতি সম্পদ। তারপর আছে প্রাপ্য হিসাব, এটাও একটা কি সম্পদ? চলতি সম্পদ। তারপর আছে কি? নগদ তহবিল, তাহলে এটাও আমার একটা কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে আমরা চলতি সম্পদ পাইলাম কয়টা? 3টা। নিচে আবার আরেকটা চলতি সম্পদ হচ্ছে অগ্রিম খরচ। তাহলে আমরা চলতি সম্পদ পাই গেছি কয়টা? চলতি সম্পদ পাই গেছি 4টা। এই 4টা আমরা এখন যোগ করব। তাহলে মজুদ পণ্য আছে 50,000 প্লাস, তারপরে প্রাপ্য হিসাব আছে 80,000 প্লাস, তারপরে আমরা দেখতেছি নগদ তহবিল আছে 20,000 প্লাস চিহ্ন দিব, দিয়ে আমরা অগ্রিম খরচ লাগবে 40,000। ঠিক আছে, এই হচ্ছে আমার চলতি সম্পদ গুলা। তাহলে চলতি সম্পদ যদি আমরা যোগ করি 50, 80, 1,30,000, 20, 1,50,000 আর 1,50,000 আর 40 হচ্ছে 1,90,000। ঠিক আছে, যোগ বিয়োগ ভুল হলে সাথে সাথে কমেন্ট একটু জানাই দিবেন। তাহলে হচ্ছে 90,000 টাকা হচ্ছে আমাদের চলতি সম্পদ। আমরা একটা কাজ করি, ক নম্বর প্রশ্নে চলতি সম্পদও চাইতে পারে তোমার কাছে, আবার কি চাইতে পারে? চলতি সম্পদ না চেয়ে চলতি দায়ও চাইতে পারে। ঠিক আছে, তাহলে চলতি দায়টাও আমরা একটু বের করে ফেলি। তাহলে চলতি দায় এখানে কি আছে দেখো, এখানে চলতি দায় আছে হচ্ছে প্রদেয় হিসাব 1,80,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা। ঠিক আছে, তাহলে এই দুইটাই হচ্ছে আমার কি, এই দুইটাই হচ্ছে আমার দায়। তাহলে দায় আছে 20,000 আর হচ্ছে 80,000। তাহলে 20,000 প্লাস হচ্ছে কত? 80,000। তাহলে আমাদের চলতি দায় দাঁড়াইলো কত? 20 আর 80 কত? 1,00,000। আচ্ছা, এখানে চলতি দায়ও চাইতে পারে, চলতি সম্পদও চাইতে পারে, আরেকটা জিনিস চাইতে পারে। আমি বলছি যে আমরা 3টা প্রশ্নের সমাধানের মাধ্যমে ইনশাল্লাহ পুরো চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। তাহলে এখানে আরেকটা জিনিস চাইতে পারে, সেটা হচ্ছে চলতি মূলধন চাইতে পারে। কি চাইতে পারে? চলতি মূলধন তোমার কাছে জানতে চাইতে পারে। তাহলে চলতি মূলধনের সূত্র আমরা কি জানি? চলতি সম্পদ মাইনাস চলতি সম্পদ মাইনাস চলতি দায়, অর্থাৎ চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন পাওয়া যায়। এই চলতি মূলধনের একটা নাম কি মনে আছে? কার্যকরী। আমি আজকে দেখবো কে কে আমাদের লাইভটা শেয়ার করছেন।
আমরা কিন্তু এইভাবে, আপনারা যদি কন্ট্রিবিউট না করতে চান, আমরা অযথা পরিশ্রম করে এত বেশি ক্লাস নিব না। বারবারই বলতেছি, আপনাদের কন্ট্রিবিউশন কম হলে আমাদের কন্ট্রিবিউশন আমরা কমাই দিব। প্রতিদিন ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার পেইড বেসে আমি প্রতিদিন ক্লাস নিতে পারতেছি না। আমার পেইড বেসে যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে এমসিকিউ পেইড বেচে, তাদেরও আমি প্রতিদিন ক্লাস নিই না, আপনাদের জন্য যতটুকু পরিশ্রম আমি করতেছি। ঠিক আছে? তাহলে বলেন চলতি মূলধন এখানে কত হবে, বলে ফেলেন। চলতি মূলধনের পরিমাণ কত হবে? শিল্পা মন্ডল শেরডান, চলতি মূলধন কত হবে? সিম্পল জিনিস না, সব তো লিখে দিচ্ছে, এটা বলতে পারতেছেন না কেন? 1,90,000 মাইনাস করে দিব কত? 1 লাখ। তাহলে 1,90,000 থেকে 1 লাখ চলে গেলে আনসার হচ্ছে 90,000। তাহলে ক নাম্বার প্রশ্নে আমার কাছে যাই চাক না কেন আমি কিন্তু উত্তর বের করে ফেলছি। নর্মালি এই তিনটা জিনিসই আপনার কাছে জানতে চাইতে পারে। ঠিক আছে স্যার, প্রারম্ভিক প্রাপ্য হিসাবের বিষয়টা ক্লিয়ার করে দেন, এটা পরের প্রশ্নে আসবে, আমি আপনাকে শিখাবো। ওই যে মজুদ আবর্তন অনুপাত আর দেনাদার আবর্তন অনুপাত বের করতে গেলে এই প্রারম্ভিক মজুদ লাগে, দেনাদার আবর্তন অনুপাত, এটা আমরা ক্লিয়ার করবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলতি সম্পদ হচ্ছে 1,90,000, চলতি দায় হচ্ছে 1 লাখ, চলতি মূলধন হচ্ছে 90,000। এই তিনটা প্রশ্নে কারো কোনো সমস্যা আছে কিনা দ্রুত কমেন্টে জানান। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দ্রুত ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন, আমরা পরের প্রশ্নে চলে যাই। এ পর্যন্ত ক্লিয়ার? আমাদের রেকর্ড ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি, কারণ ফেসবুকে 1 মাসের বেশি রেকর্ড ক্লাস থাকে না। যেহেতু 1 মাসের বেশি রেকর্ড থাকে না, তাই আমরা আমাদের ক্লাসগুলো ডাউনলোড করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে কি করতে পারবেন? ক্লাসগুলো করে নিতে পারবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি বের করলাম? চলতি সম্পদ, চলতি দায়, চলতি মূলধন বা কার্যকরী মূলধন, এই তিনটা জিনিস থেকে ইনশাল্লাহ আমরা ক নাম্বার প্রশ্নে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আসেন হচ্ছে আমাদের কাছে এখানে কি চাইছে, খ নাম্বার প্রশ্নে কি চাইছে আমাদের কাছে? খ নাম্বার প্রশ্নে আমাদের কাছে কি জানতে চাইছে দেখেন। খ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করেন। খ নাম্বার বলছে তড়িৎ অনুপাত ও চলতি মূলধন অনুপাত। আমরা তিনটা অনুপাত নির্ণয় করব খ নাম্বারে যা চাইছে। ঠিক আছে? এখানে খ নাম্বারে চাইছে তড়িৎ অনুপাত চাইছে, চলতি অনুপাত চাইছে, এই দুইটা অনুপাত চাইছে। কিন্তু আমরা খ নাম্বার প্রশ্নে তিনটা অনুপাত নির্ণয় করবো। প্রথমে আমরা নির্ণয় করবো হচ্ছে চলতি অনুপাত। তো চলতি অনুপাতের সূত্র কি? এখানে অঙ্ক করতে করতে কিন্তু আমরা সূত্রগুলো শিখে ফেলবো। ঠিক আছে? অঙ্ক করতে করতে প্র্যাকটিস করতে করতে আমরা সূত্রগুলো শিখে ফেলবো। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি মূলধন চলতি সম্পদ। আমরা গতকালকে আপনাদেরকে এগুলা শিখাইছি এমসিকিউ ক্লাসে। চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়, চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে চলতি সম্পদ কত ছিল আপনার খেয়াল করে মনে আছে? চলতি সম্পদ ছিল হচ্ছে 1,90,000 টাকা, ডিভাইডেড বাই চলতি দায় হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে 1,90,000-কে 1 লক্ষ দ্বারা ভাগ করলে কত হয়? দ্রুত আমাকে একটু কমেন্টে জানান তো। 1,90,000-কে 1 লক্ষ দ্বারা ভাগ করলে কত হয়? একটু দ্রুত কমেন্টে জানান। আচ্ছা, খ নাম্বার এই চলতি মূলধন গেল। তারপর এখানে বলছে তড়িৎ অনুপাত। এই তড়িৎ অনুপাতের আর একটা নাম আছে জানেন না? অগ্নি পরীক্ষা। তড়িৎ অনুপাতের একটা নাম কি? অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা, এটার নাম আছে এসিড টেস্ট। কি টেস্ট? এসিড টেস্ট অনুপাত। এটার নাম হচ্ছে এসিড টেস্ট অনুপাত। এটার নাম হচ্ছে কি? দ্রুত অনুপাত। এটার নাম কি? দ্রুত অনুপাত। যে কোনো নামে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে এটা সূত্রটা কি? তাহলে তড়িৎ অনুপাতের সূত্র কি? তড়িৎ অনুপাতের সূত্র কি? তড়িৎ অনুপাতের সূত্রটা কি খেয়াল করেন। তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ। সমাপনী মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ। খেয়াল করেন কি বললাম? উপর লিখলাম চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ। আর এই লাইনটাকে আমরা কি বলতে পারি? এই লাইনটাকে আমরা বলতে পারি এটার নাম হচ্ছে তরল সম্পদ। এটার নাম কি? তরল সম্পদ। তাহলে তরল সম্পদ বের করে একটা সূত্র পাইলেন কিন্তু আপনি। তরল সম্পদ বের করে একটা সূত্র পাইলেন। সূত্র কি? চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ।
এই থেকে কিন্তু আরেকটা জিনিস বোঝা যায় যে সকল চলতি সম্পদই তরল সম্পদ দুইটা ছাড়া, কোন দুইটা ছাড়া? সমাপনী মজুদ আর অগ্রিম খরচ ছাড়া। তাহলে সমাপনী মজুদ আর অগ্রিম খরচকে কি বলা যাবে না? তরল সম্পদ বলা যাবে না। আর নিচে কি দ্বারা ভাগ করব? চলতি দায় দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? চলতি দায় দ্বারা ভাগ করব। আচ্ছা, ওইটার উত্তর কত আসছে কেউ কি বলছিলেন? ইউটিউব ক্লাস পাবো, হ্যাঁ স্যার তড়িৎ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে চলতি দায় থেকে ব্যাংক না, মডার্ন অ্যাকাউন্টিং আর ব্যাংক জমাতিরিক্ত বাদ দিতে হয় না, বাদ দেন, ব্যাংক জমাতিরিক্ত বাদ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে 1.9 হয়, আর এটার সাথে ইস্টু দিয়ে কত বসায় দিবেন? 1। খেয়াল করেন, নরমালি চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, কিন্তু এখানে আদর্শ মান আপনি কত পাইছেন? 2 এর চেয়ে কম আছে। 2 এর চেয়ে কত আছে? কম আছে। তাহলে প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় পরিশোধের ক্ষমতা একটু কি আছে? কম আছে, একটু কম আছে। মানে ভালো বলতে পারবেন না, ঠিক আছে, ভালো বলতে পারবেন না। ইউটিউবে ক্লাস পাবেন, অ্যাকাউন্টিং আও লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, প্রায় 200 ক্লাস আছে এখানে। আচ্ছা, তাহলে এবার আসেন হচ্ছে তড়িৎ অনুপাতের সূত্রটার মধ্যে ভ্যালু দিয়ে ইনপুট করি। চলতি সম্পদ হচ্ছে 1,90,000 মাইনাস সমাপনী মজুদ অঙ্কে আছে, এই যে যেটা মজুদ, এখানে যে মজুদ আছে এটাই সমাপনী মজুদ, নিচে তো আরেকটা প্রারম্ভিক মজুদ দেওয়াই আছে। তাহলে সমাপনী মজুদ মাইনাস হবে 50,000 মাইনাস অগ্রিম খরচ হচ্ছে 40,000। তাহলে একটা জিনিস কি ক্লিয়ার? এই সমাপনী মজুদ আর অগ্রিম খরচকে কি বলা যাবে না? এই সমাপনী মজুদ আর অগ্রিম খরচকে তরল সম্পদ বলা যাবে না। চলতি দায় হচ্ছে কত? 1 লাখ। চলতি দায় কত? 1 লাখ। তাহলে উপরে থাকবে হচ্ছে 1 লাখ, নিচে থাকবে হচ্ছে 1 লাখ। তাহলে 1 লাখ রে 1 লাখ দ্বারা ভাগ করলে কত হবে? উত্তর হবে 1:1। আমরা এইটাও জানি তড়িৎ অনুপাতের আদর্শ মান হচ্ছে কত? তড়িৎ অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, অর্থাৎ 1 টাকার দায় থাকলে 1 টাকা সম্পদ থাকলেই হবে। তাহলে এখানে ঘটনা তাই ঘটছে। তার মানে আপনার পরিস্থিতি, ব্যবসায়িক পরিস্থিতি, ব্যবসায়িক কন্ডিশন ভালো আছে, ঠিক আছে? ব্যবসায়িক কন্ডিশন কি আছে? ভালো আছে। ভালো আছে মানে আপনি আপনার যে স্বল্প মেয়াদী দায় সেটা তাৎক্ষণিকভাবে পরিশোধ করার কি রাখেন? এবিলিটি আপনার আছে। কথা কি ক্লিয়ার? তাৎক্ষণিক দায় পরিশোধের এবিলিটি আপনার আছে। ওকে, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? আমরা এই দুইটা অনুপাতকে আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এই দুইটা অনুপাত কিন্তু পরীক্ষায় থাকবে, ফরজ। আমরা গতকালকে এমসিকিউ তো দেখছি প্রচুর এগুলো আসে, এমসিকিউ তে এই প্রশ্নগুলো প্রচুর আসে। সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার হয়েছেন? আপনারা কিন্তু মানে লাইভটা শেয়ার করতে চান না, এই কারণটা কি আমি ঠিক বুঝি না। কত কিছু আপনারা শেয়ার করেন, কত বিষয় আপনারা শেয়ার করেন, কিন্তু আপনারা লাইভ শেয়ার করতে চান না। এটা একটা দুঃখজনক ব্যাপার। আচ্ছা, এখানে সুয়েল স্যার টেকনিক গ্রুপ পেজের কেউ আছেন কিনা? সুয়েল স্যার টেকনিক গ্রুপ পেজের আমি আলাদা করে পড়তে পারতেছি না কমেন্ট গুলা, ওখানে কে কে আছেন? ওকে, 10টা শেয়ার ডান, 100% ক্লিয়ার, ফাইন। তাহলে ক্লিয়ার হইলে পরে যাই। আপনারা সবাই শেয়ার করেন, সজল প্রত্যেকদিনই শেয়ার করে, বাকিরা সবাই শেয়ার করেন না। আল শাহরিয়ার আপনারা নতুন, পটুয়াখালী থেকে আছেন, শিক্ষক নিবন্ধন রিলেটেড কারা আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন। যারা ক্লাসটা দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়েন। সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজে যারা দেখতেছেন সবাই অবশ্যই শেয়ার করেন। এরকম ব্যবসায়ী শিক্ষা বিভাগ রিলেটেড আগামীকালকে গুরুত্বপূর্ণ একটা নিবন্ধনের ক্লাস হতে যাচ্ছে স্কুল পর্যায়ে, ওখানে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করবো এবং টোটাল একটা গাইডলাইন পেয়ে যাবেন, কি কি সাবজেক্টের জন্য কি কি বই পড়বেন, সবকিছু বিস্তারিত আলোচনা আমরা আগামীকালকে আমাদের ক্লাসে করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আরেকটা প্রশ্ন আমরা পাইতে পারি। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন আমাদেরকে বের করে লাগতে পারে, সেটা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে চলতি মূলধন অনুপাত। আমাদের কি বের করে লাগতে পারে? চলতি মূলধন অনুপাত আমাদের বের করে লাগতে পারে। তাহলে চলতি মূলধন অনুপাতটা একটু দেখে নিই। দেখেন, আমি ভালো করে যদি দুইটা প্রশ্ন আপনি শিখতে পারেন ইনশাল্লাহ, দেখবেন যে এই চ্যাপ্টার আপনার জন্য কত ইজি, ঠিক আছে?
এখন আসেন হচ্ছে আমরা চলতি মূলধন অনুপাত নির্ণয় করে শিখি। কি মূলধন? চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত, চলতি মূলধন অনুপাত অথবা কার্যকরী মূলধন অনুপাত। এটা সূত্রটা কি? এটা সূত্রটা হচ্ছে চলতি মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে এটা সূত্র খেয়াল করেন, এই চলতি মূলধনের আবার একটা সূত্র আছে, কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আচ্ছা, এটা লেখার দরকার নেই, আমরা কিন্তু অলরেডি চলতি মূলধন বাইর করে ফেলছিলাম, আপনারা দেখছেন প্রথমে বের করছি। তো এখানে আপনি আলাদা করে চলতি মূলধন না লিখে ডিরেক্ট চলতি সম্পদ মাইনাস চলতি দায় লিখে ফেলতে পারেন। আর আলাদা যদি আগে চলতি মূলধন বের করে থাকে তাহলে ওইটা লিখলেই হবে। তাহলে এখানে আর আমি এটা না লিখি, ঠিক আছে? তাহলে এখানে চলতি মূলধন আমরা পাইছিলাম 90,000 একেবারে ক নাম্বার প্রশ্ন যখন বের করছি, আর চলতি দায় পাইছি হচ্ছে আমরা 1 লক্ষ। তাহলে আনসার পরে হবে 0.9 আর হচ্ছে অনুপাত দিয়ে বসা দিবেন 1, কারণ আদর্শ মান কত ছিল? 1:1। আদর্শ মান কত ছিল? 1:1। তাহলে আপনার চলতি মূলধন প্রয়োজন 1, কিন্তু আছে হচ্ছে 0.9। তার মানে আপনার দৈনন্দিন যে ব্যয়, এটা আপনি ভালোভাবে কি করতে পারবেন না? নির্বাহ করতে পারবেন। হিসাব বিজ্ঞান বিষয়ভিত্তিক তাদের কি দরকার? কালকের ক্লাস স্যার? হ্যাঁ, অবশ্যই দরকার। কালকের ক্লাস তো সবাই নিবন্ধনে যারা আছেন তার তো স্কুল কলেজ দুইটাই দিবেন। সো কালকের ক্লাস তো একটা গাইডলাইন মূলক ক্লাস, কালকের ক্লাস অবশ্যই সবাই করবেন। তাহলে দেখেন আমরা 3টা অনুপাত সমাধান করলাম। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই 3টা অনুপাত আপনি শতভাগ কমন পাবেন। এই 3টা অনুপাত আপনার পরীক্ষায় আপনি শতভাগ কমন পেয়ে যাবেন, ঠিক আছে? সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? এই 3টা অনুপাত ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে জানান। দ্রুত যাই, আমরা একটু দ্রুত যাই। সবাই লাইভটা শেয়ার করেন এবং লাইভটাতে একটা রিঅ্যাক্ট দেন। আপনার খারাপ লাগলে একটা মানে এংরি রিঅ্যাক্ট দেন, ভালো লাগলে একটা লাভ রিঅ্যাক্ট দেন, একটা রিঅ্যাক্ট দেন। হ্যাঁ, মানে হচ্ছে এগুলা করলে কি হয়? এগুলা করলে আমাদের একটু রিচ ডেভেলপ হয়। উনিশটা শেয়ার হয়েছে, তার মধ্যে একজনই করছে 20টা শেয়ার, ঠিক আছে? এ পর্যন্ত কি ক্লিয়ার? সবাই একটু দ্রুত কমেন্ট করুন প্লিজ, ফাস্ট। এইচএসসি ছেলে মেয়েদের রেসপন্স খুবই কম, হতাশাজনক। আপনাদের জন্য এই ওয়ান শট কোর্স ফ্রি করে দিয়েছি, তারপরে আপনাদের আসলে ক্লাস করতে কেন ইচ্ছা করে আমি জানি না। ফ্রি জিনিসের একটু কদর কম থাকে অবশ্য। আব্দুল আল মাহমুদ শেয়ার দেন, ধন্যবাদ। সবাইকে ক্লিয়ার? এই 3টা সূত্র ক্লিয়ার? তাহলে আমরা 4 নাম্বার প্রশ্ন যাই, মানে গ নাম্বার প্রশ্নে যাই। তাহলে এখানে আছে মজুদ আবর্তন আর প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। আসেন তাহলে গ নাম্বার প্রশ্নে মজুদ আবর্তন, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। তাহলে মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত। তাহলে এই মজুদ আবর্তন অনুপাতে সূত্র কি? সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এখন প্রশ্ন আছে, গড় মজুদটা কি? গড় মজুদ হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2, ঠিক আছে? প্রারম্ভিক মজুদের সাথে সমাপনী মজুদ যোগ করে 2 দ্বারা ভাগ করলে আপনি গড় মজুদ পেয়ে যাবেন। প্রারম্ভিক মজুদের সাথে সমাপনী মজুদ যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি পেয়ে যাবেন? গড় মজুদ পেয়ে যাবেন। ফাইন। এখন আসেন, গড় মজুদ পেয়ে গেলেন। এখন পরীক্ষার প্রশ্নে দেখা গেল প্রারম্ভিক মজুদটা নাই, শুধু সমাপনী মজুদ আছে। যদি শুধু সমাপনী মজুদ থাকে তখন কিন্তু আর 2 দ্বারা ভাগ করতে পারবেন না। সমাপনী মজুদের টাকাটাই গড় মজুদের ঘরে বসায় দিতে হবে। এটা কি পয়েন্টটা কি মনে থাকবে? প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ থাকলে যোগ করে 2 দ্বারা ভাগ, কিন্তু যদি সমাপনী মজুদ থাকে শুধু, তখন আর ভাগ করা যাবে না। সমাপনী মজুদ টাকাটা গড় মজুদের ঘরে বসাইতে হবে, লিখতে হবে অবশ্যই গড় মজুদ। আর বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র তো আমি আপনাদেরকে শিখেছি, সেটা হচ্ছে কি? এটা হচ্ছে বিক্রয় থেকে কি বাদ দিতে হবে? বিক্রয় মাইনাস মোট লাভ। বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে কি পাওয়া যাবে? বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যাবে। বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলেই বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যাবে। তাহলে চলেন প্রশ্নে আমরা ইনপুট দিয়ে ভ্যালু। তো এখানে কি বলছে দেখেন, এই যে বিক্রয় দেওয়া আছে 80,000 টাকা আর মোট লাভ দেওয়া আছে হচ্ছে 2 লাখ টাকা। তাহলে 8 লাখ থেকে বিক্রয় হচ্ছে কত? এই সূত্রটা এখানে লিখতে পারেন, বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়ালস টু বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে আমরা এখানে লিখতে পারি 8 লাখ মাইনাস করতে হবে কয় লাখ? 2 লাখ। কারণ বিক্রয় হচ্ছে 8 লাখ আর মোট লাভ হচ্ছে কয় লাখ? 2 লাখ। আর নিচে গড় মজুদ, এখানে একটা মজুদ আছে, দেখেন এখানে আছে
প্রারম্ভিক মজুদ, তার মানে উপরেরটা হচ্ছে কি মজুদ? সমাপনী মজুদ। উপরেরটা হচ্ছে সমাপনী মজুদ, এটার বলে দেওয়ার দরকার নাই। তাহলে প্রারম্ভিক মজুদ আছে 40,000, প্রারম্ভিক মজুদ আছে 40,000 যোগ সমাপনী মজুদ কত হাজার? 50,000। দুইটাই যেহেতু আছে, যোগ করে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে উপরে থাকে 8 লাখ থেকে 2 লাখ চলে গেলে 6 লাখ, ডিভাইডেড বাই নিচে থাকবে কত বলেন? 4 লাখ, আর 40,000 আর 50,000 মিলে 90,000। 90,000কে 2 দ্বারা ভাগ করলে হবে 45,000। তাহলে এখন বলেন অ্যান্সারটা কত হয়? উত্তর কত হবে? দ্রুত একটু জানান তো সবাই। অ্যাকাউন্টিং নিবন্ধনের ক্লাস তো আলাদা করে কেন দরকার স্যার? আপনি এই ক্লাসগুলো করলেই তো আপনার নিবন্ধনের জন্য চমৎকার প্রস্তুতি হয়, আরো ভালো প্রস্তুতি হবে। আপনি এই ক্লাসগুলো করলে, আগের দিনের ক্লাস আর আজকের ক্লাস, এই 2 ক্লাস করলে তো এমনিতেই এই চ্যাপ্টার শেষ। এরপরে আপনি নিবন্ধন দেন আর অন্যান্য চাকরি পরীক্ষা দেন যেখানে অ্যাকাউন্টিং ফিনান্স থেকে পরীক্ষা আসে, আপনি সব জায়গায় তো এগুলো পারবেন, কারণ বেসিক্যালি সব জিনিসই তো এইচএসসি এর উপরে বেস করে। তাহলে এইচএসসি জিনিস যদি শিখেন, মৌলিক জিনিসগুলো যদি বুঝতে পারেন, তাহলে কার কোনো সমস্যা থাকার কথা কথা না। কত আসবে? উত্তর কত আসে বলেন? উত্তর কত আসে দ্রুত বলেন। দ্রুত অ্যান্সারটা বলেন, কত হবে? আমার হাতে ক্যালকুলেটর নেই, আপনার ক্যালকুলেট করে বলেন। কত হবে বলেন? 33.33 আর 13.33। এখানে একটা বিষয় আছে, যখন কোনো আবর্তন অনুপাত পাবেন, আবর্তন, এই আবর্তন মানে ঘুরা, কয়বার ঘুরা এটা বোঝায়, বার। তাহলে এই সূত্রের সাথে আপনি কি লিখবেন? সূত্রের সাথে আমরা হচ্ছে বার লিখবেন। কি লিখবেন? বার লিখবেন। ঠিক আছে, কি লিখবেন? বার লিখবেন। 33.33 বার। ঠিক আছে, আবর্তনের অঙ্কগুলাতে মানে অ্যান্সার বের করে কি লিখবেন? বার লিখবেন। আবর্তনের অঙ্কগুলাতে অ্যান্সার বের করে কি লিখবেন? বার লিখবেন। ওকে, তাইলে এটা আশা করি সবাই ক্লিয়ার। 33.33 বার, এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। ক্লিয়ার? ওকে, 33.33 বার। সবাই একটু রেসপন্স করেন, যারা অঙ্ক করতেছেন তারা এটা হচ্ছে 33.33 লিখতেছেন, আবার একজন 13 লিখলেন। 33.33 হওয়ার কথা। তাহলে এই অনুপাতটা সবসময় এই ব্যাপার, এই সিস্টেমে ক্যালকুলেট করবেন ইনশাল্লাহ, আর কোনো সমস্যা থাকবে না। তাহলে মজুদ আবর্তন হয়ে গেল। ঠিক আছে, এবার প্রাপ্য হিসাব আবর্তন বা দেনাদার আবর্তন, প্রাপ্য হিসাব আবর্তন বা দেনাদার আবর্তন অনুবাদ করবো আমরা। ঠিক আছে, প্রাপ্য হিসাব আবর্তন অথবা দেনাদার আবর্তন অনুবাদ করবো। কোনো কিছু না বুঝলে সাথে সাথে বলে ফেলেন, অঙ্ক করে ফেললাম এরপরে বলেন বুঝি নাই, তখন আমার বুঝাইতে আবার একটু ঝামেলায় পড়তে হয়। সাথে সাথে বললেন কোনো সমস্যা নাই, না বুঝলে আমরা অবশ্যই আলোচনা করব। ঠিক আছে না? আচ্ছা, এবার বলছে প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত। প্রাপ্য হিসাব অথবা দেনাদার আবর্তন অনুপাত। যারা নিবন্ধনের স্টুডেন্ট আছেন, ক্লাস করতেছেন, আগামীকালকে আমরা সন্ধ্যা 7টা বা 8টা একটা ডেট দিয়ে টাইম দিয়ে আপনাদের নিবন্ধন স্পেশাল একটা ক্লাস নেব, পূর্ণাঙ্গ গাইডলাইন ওই নিবন্ধনের ক্লাসে পাবেন। সবাই মিস করবেন না ক্লাসটি। তাহলে এই প্রাপ্য হিসাব আবর্তন বা দেনাদার আবর্তন অনুপাতের সূত্র একটু খেয়াল করি কি হবে। এটা সূত্র হচ্ছে, প্রাপ্য হিসাব কখন তৈরি হয় বলেন তো? কি করলে প্রাপ্য হিসাবের তৈরি হয়? প্রাপ্য হিসাবের সাথে কানেকশন তৈরি করেন। প্রাপ্য হিসাব তৈরি হয় ধারে বিক্রয় করলে। তাহলে এখানে হবে ধারে বিক্রয়, ধারে বিক্রয়। ঠিক আছে, আর নিচে কি বসাবেন বলেন তো? নিচে বসাবেন হচ্ছে গড় করে আসো।
ওকে, রিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এইখানে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তাহলে এবার আসেন হচ্ছে আমরা এখানে ডাটাগুলো ইনপুট দিই, চলেন। তাহলে ধারে বিক্রয় বা বিক্রয়, এখানে দেখেন শুধু বিক্রয় আছে, তাহলে এটাকে ধারে বিক্রয় ধরে নেবেন। তাহলে উত্তর হবে কত, এখানে কত বসাবেন, 8 লাখ বসায় দেন। ঠিক আছে, এবার দেখেন একজন প্রশ্ন করছিলেন স্যার প্রারম্ভিক দেনাদারের বিষয়টা কি, এই প্রারম্ভিক দেনাদার কেন লাগবে? এই যে গড় দেনাদার, মনে আছে গড় দেনাদারের সূত্র কি? প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনী দেনাদার, সমাপনী দানাদারকে কত দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ যেখানে গড় পাবেন সূত্র হচ্ছে প্রারম্ভিকের সাথে সমাপনী যোগ করে 2 দ্বারা ভাগ, প্রারম্ভিকের সাথে সমাপনী যোগ করে কি দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, সোজা কথা। তাহলে এইটা যেহেতু প্রারম্ভিক, এটা যেহেতু প্রারম্ভিক, তাহলে উপরেরটা হচ্ছে সমাপনী, এটা হচ্ছে সমাপনী, ঠিক আছে না? তাহলে সমাপনী হইলে কত, সমাপনী আছে 80,000, আর প্রারম্ভিক হচ্ছে কত, প্রারম্ভিক হচ্ছে 60,000। ভাগ করতে হবে কত দ্বারা, 2 দ্বারা। তাহলে উপর হচ্ছে 8 লাখ, ভাগ করবেন কত দ্বারা, 80, আর হচ্ছে 60 হচ্ছে 1,40,000, 2 দ্বারা ভাগ করলে কত হবে, 70,000। তাহলে বলেন তো 8 লাখে 70,000 টাকা দ্বারা ভাগ করলে অ্যান্সার কত হয়? 8 লাখের 70,000 টাকা দ্বারা ভাগ করলে অ্যান্সার কত হয়, দ্রুত বলেন। 8 লাখের 70,000 টাকা দ্বারা ভাগ করলে অ্যান্সার কত হবে? সবাই একটু লাইভটা শেয়ার করলে কিন্তু আমরা ক্লাসে উপস্থিতি দিনকে দিন বেশি পেতাম। হ্যাঁ, সবাই কমেন্টে একটু হাইলাইট লিখে কমেন্ট করতে পারেন। কত হচ্ছে, 11.43, 11.43। অবশ্যই কি লিখবেন, বার লিখবেন, অবশ্যই কি লিখবেন, বার। এটা মানে কি বুঝা জানেন, দেনাদার থেকে আপনি কতবারে টাকাটা আদায় করতে পারবেন, দেনাদার থেকে কতবারে আপনি টাকাটা আদায় করবেন, দেনাদার থেকে সাধারণত 11.43 বারে আপনি টাকাটা আদায় করবেন। এখানে অনেক সময় প্রাপ্য হিসাব আবর্তনের পাশাপাশি আবার চাইতে পারে গড় আদায় সময়ও চাইতে পারে, কি চাইতে পারে, গড় আদায় সময় চাইতে পারে। তো সময়টা সাধারণত কিসে চায়, দিনে চায়, কিসে চায়, দিনে চায়। যদি দিনে চাই তখন যে কাজটা করবেন, এই গড় আদায় সময় বের করার জন্য 365-কে এই যে অনুপাতের পাইছেন না বার, এই বার দ্বারা ভাগ করে দিবেন, তাহলে গড় আদায় সময় বের হয়ে যাবে। 365-কে 11.43 দ্বারা ভাগ দেন, যেটা বেরোবে তার পাশে দিন লিখে দিবেন, সেটাই উত্তর, যদি গড় আদায় সময় চাই, যদি গড় আদায় সময় চাই। ঠিক আছে, তাহলে কি করবেন, 365-কে দিনে হইলে 365-কে আপনি এ দ্বারা ভাগ করে দেন, মাস হইলে 12-কে ভাগ করে দিবেন, আর সপ্তাহ হইলে 52-কে ভাগ করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? এই জিনিসটাও একটু খেয়াল রাখেন। তাহলে একটা প্রশ্ন আমরা সমাধান করলাম, আমরা চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, 5টা অনুপাত শিখছি। এবং নিশ্চিত থাকেন আপনি মিনিমাম 6 নাম্বার এনশিওর করে ফেলেন 10 নাম্বারের মধ্যে। আর ডাবল এমসিকিউ, ডাবল সৃজনশীল আসলে তো আর কোনো কথাই নাই, ডাবল সৃজনশীল আসলে তো আর কোনো কথাই নাই। আমাদের এই এমসিকিউ ক্লাসগুলো কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, যেহেতু ফেসবুকে 1 মাসের বেশি কি থাকে না, ক্লাস রেকর্ড থাকে না। আপনারা আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেল সার্চ করলে পাবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজে শুরুতেই দেওয়া আছে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তো আমি দিয়ে দিচ্ছি, এগুলা একটু খেয়াল করে মানে ক্লাসগুলো করবেন। যারা সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজে ক্লাস দেখবেন, সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজের পাশাপাশি আপনারা আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং আওয়ার পেজেও একটু যুক্ত হয়ে থাকবেন, অ্যাকাউন্টিং আওয়ার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকবেন, ইউটিউব চ্যানেলে থাকবেন, ইনশাল্লাহ আপনার প্রস্তুতি ভালো হবে। ক্লিয়ার সবাই? আমাকে একটু কমেন্টে জানান তো এই প্রথম যে প্রশ্নটা সেটা ক্লিয়ার কিনা সবাই। আমরা নিঃসন্দেহে মানে খুব ইজিলি আমরা আরেকটা প্রশ্ন সমাধান করতে পারবো। এই পর্যন্ত ক্লিয়ার? এইচএসসি যারা আছো তারা একটু রেসপন্স করো, এইচএসসির কে কে আছো দেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম 2025 সালের প্রশ্ন, নমুনা প্রশ্ন, তার মানে এই টাইপের প্রশ্নই বেশি আসার সম্ভাবনা। আর এই চ্যাপ্টার থেকে সাধারণত 2টা প্রশ্ন আসতে দেখা যায়, সেক্ষেত্রে 2টা প্রশ্ন আসলে ইনশাল্লাহ খুব ভালো করবে তুমি। এইচএসসি যারা আছো একটু রেসপন্স করবে। ফার্স্ট, কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন, কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? ক্লিয়ার কিনা সবাই?
হ্যালো, ক্লিয়ার, সজল। এবারের প্রশ্ন হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। এবারের প্রশ্ন কি আরো গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্ন নেওয়া হয়েছে। কোন বোর্ড? কুমিল্লা বোর্ড 2000 কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্ন নেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2025 সালের প্রশ্ন নেওয়া হয়েছে। একটু দ্রুত রেসপন্স করতে হবে, না করলে তো আসলে জমবে না ক্লাস। কেমন? একটু রেসপন্স করে ফেলতে হবে। আচ্ছা, শুরুতে আছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো আমি এখানে আপনাকে দুইটা বিষয় একসাথে শিখাই দেই। একটা হচ্ছে বিনিয়োজিত মূলধন বের করা শিখাই দিব আপনাকে, গতকালকের ক্লাসও পড়াইছি, বিনিয়োজিত মূলধন বের করা শিখে দিব। আরেকটা শিখে দিব হচ্ছে মালিকানা সত্ত্ব অথবা মালিকানা তহবিল। মালিকানা সত্ত্ব অথবা মালিকানা তহবিল, এই দুইটা জিনিসই আপনার খুব বেশি কাজে লাগবে। ঠিক আছে, খেয়াল করেন। যদি বিনিয়োজিত মূলধন বের করতে চান তাহলে আপনার কি করতে হবে? প্রথম সূত্র হচ্ছে বেসিক যে সূত্র, এটা দুই দিক দিয়ে বের করা যায়। একটা হচ্ছে দায়ের ভিত্তিতে বা মূলধনের ভিত্তিতে বের করা যায়, এটা হচ্ছে সম্পদের দিক দিয়ে বের করা যায়। সম্পদের দিকটাও ইজি, দায়ের দিকটাও ইজি, বেশি এন্ট্রি থাকে না, কম এন্ট্রি থাকে। তাহলে এখানে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে মোট সম্পদ থেকে আমরা চলতি দায় বাদ দিয়ে দিব। মোট সম্পদ থেকে কি বাদ দিব? চলতি দায় বাদ দিব। আর প্রশ্নে যদি ভুয়া সম্পদ থাকে তাহলে বাদ দিব, একটু খেয়াল রাখবো সবাই। মোট সম্পদ থেকে কি বাদ দিব? চলতি দায় বাদ দিব। প্রশ্নে ভুয়া সম্পদ, সাধারণত এই সব অঙ্কে ভুয়া সম্পদ পাবেন না, থাকলে সবসময় বাদ দিবেন, এটা লিখলাম না। কিন্তু যদি আপনি মালিকানা সত্ত্ব বের করেন, সিমিলার সূত্র একটু পরিবর্তন হবে, খেয়াল করেন। মোট সম্পদ মাইনাস, এখানে চলতি দায় না, এটা আমরা লিখবো হচ্ছে মোট বহির দায়। কি দায় লিখবো? মোট বহির দায়। তো এই বহির দায় মানে কি? বহির দায় মানে হচ্ছে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে মালিকানা সত্ত্বের সাথে বিনিয়োজিত মূলধনের পার্থক্য কোন জায়গায় বলেন, কে বলতে পারবেন? পার্থক্য হচ্ছে এখানে আমরা কি করছি, আমরা এখানে বাদ দিচ্ছি হচ্ছে চলতি দায় বাদ দিচ্ছি, আর এখানে আমরা কি বাদ দিচ্ছি? এখানে আমরা মোট দায় বাদ দিচ্ছি। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এই হচ্ছে বেসিক পার্থক্য। উপরে আমরা চলতি দায় বাদ দিচ্ছি, এখানে আমরা মোট দায় বাদ দিচ্ছি। মালিকানা সত্ত্ব মানে তো বুঝলেন, মালিকানা সত্ত্ব সহজ সূত্র যে সম্পদ থেকে যদি আমরা দায় বাদ দেই তাহলে আমরা মালিকানা সত্ত্ব পেয়ে যাই। সেম জিনিসটাই আমরা এখানে করছি। তাহলে মোট সম্পদ মানে এ, আর দায় বাদ দিচ্ছি, তাহলে আমরা মালিকানা সত্ত্ব পেয়ে যাচ্ছি। এখন খেয়াল করেন তো, আমরা এই সূত্রটাকে একটু ঘুরাই ফেলতে পারি কিনা? ঘুরাই ফেলতে পারি। এই যে এই সূত্রের সাথে এটার পার্থক্য কোথায়? এখানে তো আমরা চলতি দায়ও বাদ দিছি, তাহলে দেখেন তো, মোট সম্পদ থেকে চলতি দায় বাদ দিছেন, মোট সম্পদ থেকে কি বাদ দিছেন? চলতি দায় বাদ দিছেন। তাহলে এখানেও তো মোট সম্পদ থেকে চলতি দায় বাদ দিছেন। অতিরিক্ত বাদ দিছেন কি? অতিরিক্ত বাদ দিচ্ছেন হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। অতিরিক্ত বাদ দিচ্ছেন কি? দীর্ঘমেয়াদী দায়। এটা তো এইভাবে লেখা যায় যে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস দীর্ঘমেয়াদী দায়। এভাবেও লেখা যাবে না? এটা তো এভাবেও লেখা যায়, সূত্র তো এটাও লেখা যাইতে পারে। তাহলে আপনি এতটুকুর পরিবর্তে কি লিখতে পারেন? এতটুকুর পরিবর্তে কি লিখতে পারবেন? এতটুকুর পরিবর্তে লেখা যাবে বিনিয়োজিত মূলধন। তাহলে বিনিয়োজিত মূলধন থেকে দীর্ঘমেয়াদী দায় বাদ দিলে মালিকানা তহবিল পাওয়া যায়। বলা যাবে কিনা? দেখেন, এগুলো ইজি, আপনি ক্যালকুলেশন বুঝলে ঘটনা আরো ইজি হবে। তাহলে এতটুকুর পরিবর্তে কি লেখা যাবে? বিনিয়োজিত মূলধন। তাহলে বিনিয়োজিত মূলধন থেকে যদি আমি দীর্ঘমেয়াদী দায় বাদ দেই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? মালিকানা তহবিল পেয়ে যাচ্ছি, মালিকানা সত্ত্ব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমার ঘটনা আরেকটা ঘটছে, এখানে আরেকটা ইজি ঘটনা আছে। কি ঘটনা আছে দেখেন তো। তাহলে এবার আমরা এখানে আরেকটা সূত্র লিখতে পারি। কি সূত্র লিখতে পারি? যে যদি দীর্ঘমেয়াদী দায়টা মাইনাস আছে, যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসে মানে কি? যদি মালিকানা সত্ত্বের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করে দেয়, তাহলে আবার বিনিয়োজিত মূলধন পেয়ে যাবো। সিম্পল না? ঘটনা কি ইজি কিনা বলেন? এখানে বিনিয়োজিত মূলধনটা রেখে যদি এই দীর্ঘমেয়াদী দায়টাকে এই পাশে নিয়ে আসে, তাহলে আরেকটা সূত্র দাঁড়াইলো। তাহলে কি দাঁড়াইলো? বিনিয়োজিত মূলধন নির্ণয় একটা সূত্র হচ্ছে মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের সাথে যদি আমি কি করে দেই, এই দীর্ঘমেয়াদী দায়টা প্লাস করে দেই, জাস্ট দীর্ঘমেয়াদী দায়টা কি করে দেই? প্লাস করে দেই, তাহলে আমরা বিনিয়োজিত মূলধন পেয়ে যাবো। কারণটা কি প্লাস কেন করতে হবে? কারণ মালিকানা সত্ত্বের মধ্যে তো দীর্ঘমেয়াদী দায়টা নাই,
তাহলে শুধু দীর্ঘমেয়াদী দায়টা প্লাস করে দিলে আমি বিনিয়োজিত মূলধন পেয়ে যাচ্ছি। কত ইজি, কত ভাবে ঘুরে ফিরে কিন্তু এখানে সূত্র বের করা যায়। আপনি আপনার যেভাবে সুবিধা, প্রশ্নে যেভাবেই থাকুক না কেন, আপনি কিন্তু এভাবে চেষ্টা করলে কিন্তু আপনি যে কোনো ভাবে বানাই ফেলতে পারবেন, যে কোনো ভাবে এই কাহিনী কিন্তু আপনি গড়াইতে পারবেন। বুঝতে পারছেন? মূল বিষয় হচ্ছে, মূল সূত্র কোনটা? মূল সূত্র হচ্ছে এই দুইটা। এটা হচ্ছে মূল সূত্র, এটা হচ্ছে মূল সূত্র, আর এখানের মূল সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, এখানের মূল সূত্র হচ্ছে এটা। এই দুইটা বুঝলে বাকিগুলা, যদি আপনি মানুষ হয়ে থাকেন, আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন আসলে, তাহলে বাকি ঘটনাও আপনার বোঝা উচিত, আপনি বুঝতে পারবেন। বাকি ঘটনাও আপনি কি করতে পারবেন? বুঝতে পারবেন। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে ব্যাপারটা? দুইটা জিনিসের মধ্যে মৌলিক পার্থক্য কি আপনি কি ক্লিয়ার? বিনিয়োজিত মূলধন ক্যাপিটাল এমপ্লয়েড বলে, হ্যাঁ, আর এটা হচ্ছে প্রোপাইটার্স ইকুইটি, শেয়ার হোল্ডার্স ইকুইটি বলা হয়। যাই হোক, তাহলে এই দুটা জিনিস কি ক্লিয়ার? ক্লিয়ার না হওয়ার কোনো সুযোগ নাই। বেসিক জিনিস, একটা আরেকটার মধ্যে আসলে একটু চেঞ্জ করে দিলেই ঘটনা কিন্তু ঘটে যায়। আর এইগুলা এমসিকিউ বলেন, সিকিউ বলেন, অনুপাতের অঙ্ক আসবে, আর এই দুইটা জিনিস আপনি মিস করবেন বা এই দুইটা আপনার আসবে না, এটা হইতেই পারে না। 100% পরীক্ষা আসবে, 100% আসবে। ঠিক আছে, এখন আরেকটা বিষয় আমি আপনাকে এখানে শিখাই। আরেকটা বিষয় কি শিখাই, আসেন। আরেকটা বিষয় একটু শিখাই দিই। সেই বিষয়টা কি, এই যে বিনিয়োজিত মূলধন আর হচ্ছে কি বের করলাম আমরা, মালিকানা সত্ত্ব, এইটা মূলধন ও দায়ের ভিত্তিতেও বের করা যায়। দায় আর মূলধনের সাইড দিয়েও বের করা যায়, এইটাও একটু শিখেন। দেখেন, আবার বিনিয়োজিত মূলধন, ভাই আপনি টাকা দিয়ে পড়লেও আপনাকে এত পরিশ্রম করে পড়াবে কিনা আমার জানা নাই। আমি ফ্রি বেচ আর আমার পেড বেচের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার যদি আমার পেড বেচের অনেকে ক্লাস করে, যেমন এখানে তাসলিমা খাতুন আছে, সে যদি আমার পেড বেচের ক্লাসের সাথে কম্পেয়ার করে দেখবে যে না আসলে ডিফারেন্ট কিছু নাই। আমি ফ্রি ক্লাসে যেভাবে পড়াই, পেড বেচেও আমার পরিশ্রমটা এরকমই হয়। সুতরাং আপনি ক্লাসে মনোযোগী থাকলে আপনি কোনো একটা বিষয় অবশ্যই ভালোভাবে শিখবেন। আপনি খুব ইজি করে বুঝেন, থ্যাংক ইউ। তাহলে বিনিয়োজিত মূলধনের ব্যাপারটার সাথে আবার মালিকানা সত্ত্ব আবার আরেকটা একটু ট্রাই করবো আমরা। ঠিক আছে, মালিকানা তহবিল। তাহলে এখানে নরমালি বেসিক জিনিসটা একটু দেখেন তো। মালিকানা সত্ত্ব বের করতে গেলে এদিক দিয়ে চিন্তা করলে হচ্ছে শেয়ার মূলধন। কি লিখবেন? শেয়ার মূলধন। এখানে শেয়ার মূলধন কি মূলধন হইতে পারে? এই শেয়ার মূলধন হইতে পারে সাধারণ শেয়ার মূলধন, এই শেয়ার মূলধন হইতে পারে অগ্রাধিকার শেয়ার মূলধন। মোট কটা শেয়ার মূলধন, মোট কথা কি শেয়ার মূলধন। এরপর লিখবেন হচ্ছে সংরক্ষিত আয়, সংরক্ষিত আয়। আর আরেকটা বিষয় যোগ করবেন, যদি কোনো সঞ্চিতি থাকে, সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি থাকে না, সঞ্চিতি থাকে না, যেমন সাধারণ সঞ্চিতি থাকতে পারে, থাকলে যোগ করবেন। আর এই সেম জিনিসটাই ওখানে বসাবেন, এই সেম জিনিসটাই এখানে বসাবেন। দেখেন, শেয়ার মূলধন, শেয়ার মূলধন প্লাস সংরক্ষিত আয় প্লাস সঞ্চিতি ও উদ্বৃত্ত। তাহলে পার্থক্য কোথায় জানেন? এর সাথে এবার যোগ করে দিব আপনাকে দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী দায়। শেষ, দীর্ঘমেয়াদী দায়। তাহলে পার্থক্য কোথায় খেয়াল করেন তো স্যার? একই জিনিস আপনার দুই জায়গায় কাজে লাগতেছে কিনা? এই সেম জিনিস, তাহলে শুধু পার্থক্য কোথায়? দীর্ঘমেয়াদী দায়টা আলাদা করে যোগ করা লাগতেছে। দীর্ঘমেয়াদী দায়টা আলাদা করে কি করে লাগতেছে? যোগ করা লাগতেছে। তাহলে খেয়াল করেন তো, এই যে উপরের অংশটুকু আমি লিখলাম, এই অংশটুকুর পরিবর্তে আমরা কি বলতে পারি? এই অংশটুকুর নাম কি দিতে পারি? এই অংশটুকুর নাম দিতে পারি না মালিকানা সত্ত্ব বা হচ্ছে মালিকানা তহবিল। তাহলে আমরা তো এখানে এটাও বলতে পারি যে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল। ঠিক আছে, এর সাথে যদি দীর্ঘমেয়াদী দায়টা যোগ করে দিই তাহলে তো ঘটনা শেষ, তাহলেই তো বিনিয়োজিত মূলধন পাওয়া যায়, তাইলেই বিনিয়োজিত মূলধন পাওয়া যায়। তাহলে বিনিয়োজিত মূলধনের মধ্যে দীর্ঘমেয়াদী দায় থাকবে আর মালিকানা তহবিলের মধ্যে দায় থাকবে না। কারণ মালিকানা তহবিল মানে মালিকানা সত্ত্ব, এখানে দায় থাকতে পারে না। তাহলে এটারও তো একটা সূত্র আমি বানাইতে পারি। কি বানাইতে পারি? যে বিনিয়োজিত মূলধন থেকে শুধু দীর্ঘমেয়াদী দায় বাদ দিলে হবে। বিনিয়োজিত মূলধন থেকে কি বাদ দিলে হবে? বিনিয়োজিত মূলধন থেকে দীর্ঘমেয়াদী দায় বাদ দিলে হবে। ঘটনা ক্লিয়ার? আশা করছি এরপরে এই বিনিয়োজিত মূলধন আর মালিকানা সত্ত্বের মধ্যে কারো কোনো পার্থক্য, মানে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। ক্লিয়ার সবাই? আমি চাইছিলাম 3টা প্রশ্ন সমাধান করব,
তাহলে আপনার ব্যাপারটা একেবারে ইজি হয়ে যাবে, পুরো চ্যাপ্টার ক্লিয়ার হবে। কিন্তু উপস্থিতির যে এই অবস্থা, 3টা ম্যাথ পর্যন্ত আমি হয়তো যাব না, আমি আর 10-15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ এটা শেষ করেই ক্লাস শেষ করব। ওকে ডান। তাহলে চলেন আমরা আমাদের ক্লাসে যাই। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও শেষ, বিনিয়োজিত মূলধনের পরিমাণও শেষ, তাহলে এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। ওকে ডান। তাহলে খ নম্বর প্রশ্নে চলেন। তারল্য অনুপাত জানতে চাইছে, তো তারল্য অনুপাতকে আপনাকে এখানে আমার আবার শিখাইতে হবে? তারল্য অনুপাতটা আপনি নির্ণয় করতে পারবেন না? তারল্য অনুপাত আপনি নির্ণয় করতে পারবেন কিনা বলেন? তারল্য অনুপাত মানে কি? তারল্য অনুপাত মানে হচ্ছে কি বলেন? এখানে কি একটা অনুপাত চাইছে? একটা অনুপাত চাই না, এখানে চলতি অনুপাত আর তড়িৎ অনুপাত চাইছে। তারল্য অনুপাত মানে কি? চলতি অনুপাত আর কোন অনুপাত বের করতে বলছে? তড়িৎ অনুপাত। তাহলে আপনি চলতি তড়িৎ অনুপাত আপনাকে বের করে শিখেছি, এটা আমি করাবো না, এটা আপনি নিজ দায়িত্ব করবেন। এটা তো আমি আপনাকে দিয়ে দিব এই স্লাইড থেকে আপনি নিজে একটু চেষ্টা করবেন। এখানে একটা ঝামেলা হতে পারে, আয়কর সঞ্চিতি কি মনে রাখবেন? আয়কর সঞ্চিতি হচ্ছে চলতি দায়। আয়কর সঞ্চিতি কি? আয়কর সঞ্চিতি হচ্ছে চলতি দায়। আয়কর সাধারণত 1 বছরের মধ্যে দিতে হয়, সো এটা আমরা স্বল্পমেয়াদী দায় হিসেবে দেখাই। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করি, আমরা এটা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি। সুতরাং এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, এটা বলে দিলাম। এবার বলছে দায় ও মালিকানা অনুপাত, এটা আরেকটা গুরুত্বপূর্ণ অনুপাত যে এখানে প্রশ্ন আসবে। আচ্ছা, এখানে তো আমরা তো অঙ্ক করলাম না, মালিকানা সত্ত্বের পরিমাণ তো আমরা বের করলাম না, এটা একটু বের করতে হবে তো, নাহলে তো বুঝলাম না ঘটনা কি, কতটুকু আমি পারছি সেটা তো আমার ক্লিয়ার হবে না, তাই না? ওকে, তাহলে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ একটু সম্পদের সাইড থেকে বের করব, ঠিক আছে? তাহলে সম্পদের সাইড থেকে বের করতে গেলে আমাদের কি করতে হবে? মোট সম্পদ থেকে আমাদের কি বাদ দিতে হবে? মোট সম্পদ থেকে আমাদের বাদ দিতে হবে মোট দায়, চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। তাহলে মোট সম্পদ দেখো, এই যে সম্পদ সমূহ মোট দেওয়া আছে কত? 20,05,000, মানে 2,05,000, তাই তো? 2,05,000। তাহলে মোট সম্পদ দেওয়া আছে 2,05,000 মাইনাস বাদ দিব হচ্ছে মোট দায়। মোট দায় মানে কি? চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। তাহলে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় কি আছে দেখো, চলতি দায়ের মধ্যে আছে হচ্ছে এই দুইটা, ঠিক আছে, আর দীর্ঘমেয়াদী দায় আছে হচ্ছে এই একটা, ঠিক আছে? তাহলে এই 3টা যোগ করে বাদ দিলে ঘটনা শেষ। তাহলে 20 আর হচ্ছে 25, 45 আর 10, 55। তাহলে এখান থেকে তুমি 55 বাদ দাও। কি বাদ দিবা? 55 বাদ দিবা, কারণ দীর্ঘমেয়াদী টোটাল দায় তোমার মোট দায় আছে 55,000। তাহলে 55,000 যদি তুমি বাদ দাও, তাহলে ঘটনা কত? 1,50,000। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ 1,50,000। এটা কোন দিক দিয়ে বের করলাম? সম্পদের সাইড। তো তোমাদের একটা জিনিস শিখেছি না, যে এটা এটা দিয়ে বের করা যায়, কি দিয়ে? মূলধনের সাইড দিয়েও বের করা যায়। তাহলে মূলধনের সাইডের সূত্র কি ছিল মনে আছে? শেয়ার মূলধন প্লাস সংরক্ষিত আয় প্লাস সঞ্চিত উদ্বৃত্ত। তাহলে এখানে শেয়ার মূলধন আছে কত দেখো তো? 1 লাখ, আর সংরক্ষিত মুনাফা আছে 50, তাহলে হলো 1,50,000। সঞ্চিত উদ্বৃত্ত বলতে কিছুই নাই, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 1,50,000। তাহলে মূলধনের দিক থেকে বের করলো 1,50,000, সম্পদের দিক থেকে বের করলো 1,50,000। তুমি যে দিকে যাও না কেন, উত্তর 1,50,000 হবে। ক্লিয়ার? যে দিকে যায় উত্তর কত? 1,50,000। না পারার কোনো কারণই নেই, এতক্ষণ ধরে ঘটনা বুঝলে এখন এগুলো ইজি আমার জন্য, একেবারেই ইজি, ঠিক আছে? আমরা পড়বো দায় মালিকানা অনুপাত। তাহলে দায় মালিকানা অনুপাত একটু খেয়াল করতে হবে, দায় মালিকানা অনুপাত। তাহলে এই দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে, খেয়াল করো, এই যে দায়, এই দায় বলতে কোন দায়কে বোঝায়? এই দায় বলতে বোঝায় হচ্ছে বহির দায়। কোন দায়? বহির দায়। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে মোট বহির দায়। তো মোট বহির দায় মানে তো তোমাকে অলরেডি শিখাই ফেলছে, চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। চলতি দায়ের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে মোট বহির দায় পাওয়া যায়, ওকে? আর এই যে মালিকানা বলছে, মালিকানা, এই মালিকানা মানে মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্ব। তাহলে দায় থাকলো উপরে, মালিকানা চলে আসলো নিচে, তাহলে মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্ব বসাইতে হবে নিচে, ঠিক আছে? তাহলে মোট বহির্দায় কত? মোট বহির্দায় হচ্ছে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায়। তাহলে চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী দায় হচ্ছে এই তিনটা। তাহলে কত? 20, 25, 55, 20, 25 কত? 45 আর 10, 55,000। তাহলে উপর হচ্ছে 55,000। আর মালিকানা তহবিল তো আমরা বের করছি 1,50,000। শেষ। বাক্যর উত্তর কত হয় আমাকে জানো? বাক্যর উত্তর কত হয় জানো? বাক্যটা উত্তর কত হয় জানো? দ্রুত জানো, আমরা আশা করছি এর পরের প্রশ্নটা সমাধান করতে পারবো। দেখো তো আলোচনা ইজি হয়ে গেছে না? ইনশাল্লাহ কথা দিচ্ছি, এই ক্লাস করে তুমি অঙ্ক করতে বসো, তুমি 90% প্রশ্ন সমাধান করতে পারবা। 90% প্রশ্ন তোমার পক্ষে সমাধান করা সম্ভব, ঠিক আছে?
বলেন, দ্রুত বলেন। ক্লিয়ার? একটু রেসপন্স কম আসে, মানে কম আসে বলতে লেট করে আসে, হয়তো নেটের জন্য এরকমটা হতে পারে। যাই হোক, আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। তাহলে এখানে কি চাইছে বলেন তো? বিনিয়োজিত মূলধন, সিম্পল। সম্পদের দিক থেকে বের করে ফেলবো, ইজি হবে আমার জন্য। আর অথবা আমি কোন দিক দিয়ে বের করতে ফেলতে পারি, আমি হচ্ছে মূলধনের দিক দিয়েও বের করে ফেলতে পারি। মূলধনের দিক দিয়ে বের করলে কি হবে? এই যে 3টা যোগ করলে আমার ঘটনা শেষ। এই 3টা যোগ করলে আমার ঘটনা শেষ। কারণ কি? মূলধনের দিক দিয়ে ইজি, কারণ শেয়ার মূলধন, তারপরে হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ত, সংরক্ষিত মুনাফা, আর হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, 3টা যোগ করলে হয়, তাই না? তাহলে এখানে আছে শেয়ার মূলধন আছে হচ্ছে 12 লাখ, আর এখানে ঋণপত্র আছে 1 লাখ। তাহলে 12 আর 1 13 লাখ। 13 লাখ আর 2,50,000, 13 লাখ আর 2,50,000 মিলে কত? 14,50,000। তাহলে যদি আপনি এদিক দিয়ে বের করেন তাহলে 14,50,000 আসবে। ওকে, তাহলে আমরা একটু সম্পদের সাইড টেস্ট করি। তাহলে সম্পদের দিকে আছে এখানে কত? 17,50,000 মোট সম্পদ, মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে চলতি দায়। কি বাদ দিতে হবে? চলতি দায়। তাহলে চলতি দায় কত আছে দেখেন তো? চলতি দায় হচ্ছে 80,000 আর 1 লাখ, 1,80,000। 1,80,000 থেকে বাদ দিতে হবে কত? 1,80,000 আর হচ্ছে 25, তাহলে কত? 2,05,000। কত? 2,05,000। আমি কি ভুল যোগ বিয়োগ করলাম কিনা? 12 আর 2 হচ্ছে 14, 14 আর 1 15 লাখ। সরি, এখানে 15 লাখ হবে, এই জন্য মিলতেছে না। এখানে হবে 15,50,000, 15,50,000। তাহলে এখানে আমরা বাদ দিব হচ্ছে চলতি দায়। তাহলে চলতি দায় কত হয়? 80, 1,80,000 আর হচ্ছে 25, তাহলে 2 লাখ কত? 2,05,000। তাহলে 2,05,000 বাদ দাও। তাহলে 2,05,000 বাদ দিলে আলটিমেটলি কত থাকতেছে? 15,50,000। 15,50,000। তাহলে সম্পদের দিক থেকে বের করো, আর দায় বা মালিকানা সত্ত্বের সাইড দিয়ে বের করো, ঘটনা একই, একটাই বের হবে। বুঝতে পারছো? সূত্র বুঝে গেলে কিন্তু এগুলাতে আর কোনো সমস্যা থাকার কথা না। ওকে, নেক্সট। চলতি অনুপাত, তড়িৎ অনুপাত করাবো না, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। এখানে আয়কর সঞ্চিতি আছে, শুধু মনে রাখবে এটা চলতি দায়, আর কোনো কিছু নাই, আর কোনো কিছু ডিফারেন্ট কিছু নাই, ভয় পাওয়ার মতো কিছুই নাই। আর এইখানে একটা ব্যাপার আছে, আমি এখানে একটু ভুল করে গেছি। এখানে একটু ভুল হয়েছে আমার। কি ভুল হয়েছে? কারণ আজকের অঙ্কে আমি বলছি যখনই বিনিয়োজিত মূলধন বের করব আর মালিকানা তহবিল বের করবো, তখন আমাকে সবসময় ভুয়া সম্পদ বাদ দিতে হবে যদি প্রশ্ন থাকে। তাহলে আজকে একটা ভুয়া সম্পদ ছিল, সেটা হচ্ছে শেয়ার অবহার। এই যে 50,000 শেয়ার অবহার, এটা একটা কি সম্পদ? ভুয়া সম্পদ। তাইলে আমি যদি এইখানে এইভাবে 15,50,000 বের করি, তাহলে আমার ভুল হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমি মূলধনের সাইড দিয়ে বের করি আর হচ্ছে সম্পদের সাইড দিয়ে বের করি, যে দিক দিয়ে বের করি না কেন, আমার এই ভুয়া সম্পদ 50,000 বাদ দিতে হবে। তাহলে এখান থেকে আরো 50,000 কমবে, কম দেয় কত থাকবে? 15 লাখ। তাহলে আমার মালিকানা তো বিনিয়োজিত মূলধন হবে কত? 15 লাখ। কত লাখ? 15 লাখ। আমি কি বুঝাইতে পারছি? আমি কিন্তু সূত্র লেখার সময় বলছি যে স্যার আপনার এত সহজ মনে থাকে, আমার তো মনে থাকবে। আপনারও আসলে এই পড়াচ্ছে 2015 সাল থেকে। তাহলে আজকে 2000 কত? 2000 হচ্ছে 26 সাল। তাহলে কতদিন হয়েছে বলেন তো? প্রায় 12 বছর, এক যুগ। এই এক যুগ ধরে পড়াচ্ছি, সুতরাং এগুলা মনে থাকাটা খুব স্বাভাবিক। অনেক বেশি পড়াইছে পুরো ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ার থেকে। বিভিন্ন কোচিং সেন্টারে, প্যারাগন, ইউসিসি, আইকন, লুমিনাস, আমার নিজস্ব অফলাইন কোচিং সেন্টার ছিল চাকরিতে জয়েন করার আগে। তো এই ব্যাপারগুলা পড়তে পড়তে ইজি হয়ে গেছে। এবং আমি যে চাকরিটা করি, এর আগে আমার আরো 3টা সরকারি চাকরি হয়েছে, মানে 2টা সরকারি চাকরি হয়েছে, টোটাল 3টা চাকরি হয়েছে। বাইবা দিচ্ছি 12 থেকে 15টার মতো। সো ম্যাক্সিমাম যে জায়গাগুলোতে আমি পরীক্ষা দিছি বা আমি যে চাকরিটা স্টিল করতেছি, এখানে ওই অ্যাকাউন্টিং ফাইন্যান্স রিলেটেড কোশ্চেন অনেক বেশি ছিল। মানে আমার এটা আলাদা একটা স্ট্রেন্থের জায়গা, আমার এই জায়গাটা ভালো লাগে, পড়াইতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে। তো যাই হোক, এই ব্যাপারটা আশা করছি আপনাদের মনে থাকবে। এবং হচ্ছে চলতি অনুপাত আর তড়িৎ অনুপাত এখানে নতুন করে আর আমি পড়াবো না, এটা ইজি আছে। আপনার চলতি সম্পদ চলতিতে বের করলে ঘটনা আপনার জন্য ইজি হয়ে যাবে। ওকে, এবার বিনিয়োজিত মূলধন আয় অনুপাত আর মূলধন গিয়ারিং, এটা এটা বেশি ইম্পর্টেন্ট কিছু না, এটা মাঝে মাঝে আসে। আমি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতটা আপনাকে একটু বলে দিচ্ছি। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত আসতে পারে, আবার আবর্তন অনুপাতও আসতে পারে। ঠিক আছে? আবর্তন অনুপাত আসলে কি সূত্র পড়বেন? আবর্তন আসলে উপরে নিট বিক্রয় লিখবেন। কি লিখবেন? উপরে লিখবেন নিট বিক্রয়, আর নিচে লিখবেন হচ্ছে বিনিয়োজিত মূলধন। ঠিক আছে? আর যদি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত হয়, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত হয়
অনুপাত হয় তখন সূত্রটা একটু পরিবর্তন হবে, সেটা হচ্ছে কি সুদ ও কর বাদ নিট লাভ। নিট লাভ মানে আপনার নিট লাভ প্রশ্ন দেওয়া থাকলে ডিরেক্ট নিট লাভ লিখে ফেলতে পারবেন না। যদি প্রশ্নের কোথাও হচ্ছে আয়করের পরিমাণ দেওয়া থাকে যে এত পার্সেন্ট আয়কর বাদ দিতে হবে, তাহলে নিট লাভ থেকে আয়করটা বাদ দিয়ে আপনার এখানে বসাইতে হবে, ঠিক আছে। আর নিচে বসাইতে হবে কি বিনিয়োজিত মূলধন। তাহলে আমাকে কি বের করতে বলছে এই অঙ্কের মধ্যে? বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। তাহলে আয় অনুপাত হচ্ছে শুধু কর বাদ নিট লাভ। তাহলে অঙ্কের কোথাও দেখুন আয়করের পার্সেন্টেজ দেওয়া নেই যে এত পার্সেন্ট আয়কর বাদ দিতে হবে। নর্মালি বলে দিতে পারতো 25% আয়কর ধরতে হবে। তাহলে যে নিট লাভ আছে আমার কত 2,25,000, এটার উপর আমি 25% বের করে বাদ দিয়ে বাকি টাকাটা এখানে বসাইতাম। কথা কি বুঝতে পারছেন? যেহেতু নাই আমরা ডিরেক্ট বসাবো। তাহলে আমার হচ্ছে নিট লাভ হচ্ছে 2,25,000, আর বিনিয়োজিত মূলধন তো আমরা ক নাম্বার প্রশ্ন বের করে ফেলছি 15 লাখ, ভাগ করলেই আমরা আনসার পেয়ে গেলাম, শেষ। আর যদি অঙ্কে নিট লাভ দেওয়া থাকতো তাহলে নিট বিক্রয় দেওয়া থাকতো বা বিক্রয় দেওয়া থাকতো, বসে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করলে আপনি এটা পেয়ে যেতেন, ঠিক আছে। ক্লিয়ার? এটাও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এটাও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সহজ জিনিস, একেবারেই সহজ জিনিস, কঠিন কিছুই না। মানে পড়লেই সহজ লাগবে আপনার কাছে। যে অনুপাত গুলার কথা বলছি আপনি পড়েন, ইনশাল্লাহ আপনার ইজি লাগবে। আসেন মূলধন গিয়ারিংটাও আপনাকে বলে দিই। মূলধন গিয়ারিং এর সূত্র কি দেখেন, স্থির খরচ যুক্ত তহবিল। স্থির খরচ যুক্ত তহবিল ডিভাইড বাই মালিকানা সত্ত্ব, ঠিক আছে, ডিভাইড বাই মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল। তাহলে স্থির খরচযুক্ত তহবিল কি দুইটা, মাত্র দুইটা আছে স্থির খরচযুক্ত তহবিল। মানে যেগুলার খরচটা ফিক্সড, অর্থাৎ যেটার ব্যয় ফিক্সড, এরকমই হবে। এরকম হচ্ছে ঋণপত্র প্লাস অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র প্লাস অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র প্লাস অগ্রাধিকার শেয়ার, এই দুইটার ক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়া থাকে ফিক্সড, ঠিক আছে। এই জন্য এই দুইটাকে স্থির খরচযুক্ত তহবিল বলা হয়। তাহলে অঙ্কের মধ্যে কি আছে দেখেন তো, শুধু ঋণপত্র আছে আর কিছু নাই। অগ্রাধিকার শেয়ার কি আছে? নাই। তাহলে স্থির খরচযুক্ত তহবিল আছে মাত্র একটা। তাহলে স্থির খরচযুক্ত তহবিল বসাই দিবেন কত? 1 লাখ। এবার মালিকানা তহবিল বের করবেন আপনি। তাহলে মালিকানা তহবিল বের করার একটা সূত্র ছিল কি, যে বিনিয়োজিত মূলধনের সাথে আমি কি যোগ করে দিব? দীর্ঘমেয়াদী দায়। তাহলে বিনিয়োজিত মূলধনের সাথে আমি দীর্ঘমেয়াদী দায় যোগ করে দিলে ঘটনা ঘটে গেছে। ওই সূত্রগুলো ধরেই কিন্তু পড়াচ্ছি। তাহলে বিনিয়োজিত মূলধন হচ্ছে আমার 15 লাখ, তার সাথে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় মানে কি? এই ঋণপত্রটাই 1 লাখ যোগ করে দেন। তাহলে আমার উপরে হচ্ছে 1 লাখ, আর নিচে হচ্ছে কত? 15 একে 16 লাখ। ভাগ করে দেন, যেটা আসবে সেটাই উত্তর, শেষ। এই অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনি হয়তোবা দুই একটা অঙ্কে আটকা যেতে পারেন, বাট ম্যাক্সিমাম অঙ্ক আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন। ম্যাক্সিমাম অঙ্ক আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন। এবং আমি আশা করছি কেউ যদি গতকালকের ক্লাস আজকের ক্লাস করার পরে এই চ্যাপ্টারটার মানে দুই একটা দিন সময় দেয়, সেই চ্যাপ্টারের বস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এইভাবেই আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। এবং ক্লাসের আগে একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষাগুলো দিয়েন। আমরা শীট প্রোভাইড করতেছি বিভিন্নভাবে আপনাদের প্রস্তুতি ভালো করার জন্য। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শুধু আপনাদের একটু কি দরকার, মানে ক্লাসগুলোতে অ্যাক্টিভ থেকে ক্লাস করবেন এবং লাইভটা অবশ্যই শেয়ার করবেন। অ্যাকাউন্টিং আওয়ারের কথা আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের পরিচিত জনদের মাঝে একটু ছড়িয়ে স্প্রেড করবেন, বলবেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে খারাপটাও বললেন, ঠিক আছে। সো এবং এই ক্লাসগুলো আমরা লাস্ট 5-7 দিন ধরে টানা ক্লাস নিচ্ছি। প্রত্যেকটা ক্লাসে আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেল, আপনি সার্চ করলে হবে অ্যাকাউন্টিং আওয়ার, আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে রাখেন। এখানে প্রচুর ক্লাস আছে, জাবেদা, খতিয়ান, নগদান বই, রেওয়া, মিল হিসাব, সমীকরণ থেকে শুরু করে ইচ এন্ড এভরি চ্যাপ্টারের ক্লাস আপনি ওখানে পাবেন। ইভেন ফাইন্যান্সের ক্লাসও আছে, ম্যানেজমেন্টের ক্লাসও আছে। সবগুলো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি করতে পারবেন। এবং শিক্ষক নিবন্ধন জন্য আলাদা একটা গ্রুপ খোলা আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপে আপনি আপনার সমস্যাগুলো পোস্ট করে জানিতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি কিছু লিখতে পারবেন, এটা আমি মানে অনলিমি করে রাখছি। ওখানে শুধু আমি আপনাদেরকে ক্লাসের নোটিফিকেশন, পরীক্ষা এগুলা দিব। কিন্তু ওই শিক্ষক নিবন্ধনের যে গ্রুপ আছে ওখানে আপনি অ্যালাউ সবকিছু লেখার জন্য। এইচএসসি স্টুডেন্টদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। সো সবার জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্ম, শুধু পেজটা আমাদের একসাথে। এখানে প্রত্যেকটা ক্লাস যারা নিবন্ধন দিবেন সবাই করবেন। আর এইচএসসি 26-এর জন্য তো এগুলা একেবারে টনিকের মতো কাজ করবে। অলরেডি আমরা 3টা চ্যাপ্টারের উপর ওয়ান শট ক্লাস নিয়েছি। সিকিউ ক্লাস হচ্ছে 2টার উপরে, শেয়ার মূলধন আর হচ্ছে শেয়ার ইস্যু আর অনুবাদ বিশ্লেষণ। এই 2টা চ্যাপ্টার যদি যত্ন নিয়ে কেউ ক্লাস করে ইনশাআল্লাহ তার সর্বোচ্চ ভালো প্রস্তুতি হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে আমার রুটিন অনুযায়ী ক্লাস আছে ইনশাআল্লাহ, রুটিন অনুযায়ী ক্লাস হবে। আগামীকালকে ডাবল ক্লাস, আমরা হিসাব মানে শিক্ষক নিবন্ধনের উপর একটা স্পেশাল ক্লাস নিব, সেটা 7টা থেকে 8টার মধ্যে হবে। আমি আপনাদেরকে পোস্ট করে আগে থেকে জানাই দিব ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জানবেন, আমাদের পেজেও জেনে যাবেন। আর 9টা বাজে আমাদের অ্যাকর্ডিং টু রুটিন, যেটা আমরা 13 তারিখ পর্যন্ত একটা রুটিন দিছি আপনাদেরকে,
পয়লা বৈশাখের আগ পর্যন্ত ওই রুটিন অনুযায়ী আমাদের প্রত্যেক দিন রাত 9টা বাজে ক্লাস এবং 7টায় 8টায় 2টা পরীক্ষা। আর আমরা প্রতিদিন কিছু এমসিকিউ পোস্ট করি, এই এমসিকিউ গুলো আপনারা একটু আনসার করার চেষ্টা করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আগামীকালকে। আসসালামু আলাইকুম।